সকাল ৯টা বাজতে তখন মাত্র ৬ মিনিট বাকি। ইরানের আকাশ সীমায় ৪,০০০ ফুট উচ্চতায় একা উড়ছিলেন ক্যাপ্টেন রেজা ফরহাদি। রুটিন টহল মিশন। এমন মিশনে তিনি অসংখ্যবার গেছেন আগে, কিন্তু আজকের দিনটা শুরু থেকে অন্যরকম মনে হচ্ছিল তার কাছে। হয়তো এটাকে পাইলটদের ষষ্ঠ ইন্দ্রিয় বলা যায়। অভিজ্ঞতা যখন কথা বলে তখন শরীর নিজে থেকেই সতর্ক হয়ে ওঠে। রেজা তার ককপিটের ভেতরে বসে নিয়মিত রাডার স্ক্রিন চেক করছিলেন। আকাশ পরিষ্কার ছিল, দৃশ্যমানতা চমৎকার, হালকা বাতাস বইছিল পূর্ব দিক থেকে। সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ করেই তার রাডারে কিছু একটা ধরা পড়ল। প্রথমে ভাবলেন হয়তো কোনো পাখির ঝাঁক অথবা আবহাওয়াজনিত কিছু, কিন্তু সিগন্যাল যখন স্থির থাকলো তখন তিনি সতর্ক হয়ে গেলেন। পেছন ফিরে তাকানোর সাথে সাথেই তার চোখ বড় হয়ে গেল। দুটো ফাইটার জেট তার ঠিক পেছনে। দূরত্ব হবে কয়েকশো মিটার মাত্র। সামরিক বিমান চলাচলে এটা অত্যন্ত কাছের দূরত্ব। এত কাছে থাকা মানে হয় মিত্র নয়তো শত্রু, কিন্তু ইরানি বিমান বাহিনীর অন্য কোনো বিমান এখানে থাকার কথা নয়। তার মিশন প্ল্যান অনুযায়ী এই সময়ে এই এলাকায় শুধুমাত্র তিনি একাই থাকার কথা। তাহলে এই জেটগুলো কারা? রেজা তৎক্ষণাৎ তার রেডিও চালু করলেন, কল করলেন তার বেজে, জানালেন পরিস্থিতি সম্পর্কে। কন্ট্রোল রুমে অপারেটর প্রথমে বিস্মিত হলেন, তারপর দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেন। রেজার হাতে থাকা F-4 টমক্যাট একসময়ের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান। 70-এর দশকে যখন ইরান এবং আমেরিকার সম্পর্ক মধুর ছিল তখন এই বিমানগুলো কেনা হয়েছিল। পরবর্তীতে সম্পর্ক খারাপ হয়ে গেলেও ইরান এই বিমানগুলো ধরে রেখেছে, নিজেদের প্রযুক্তি দিয়ে আপগ্রেড করেছে, নতুন রাডার বসিয়েছে, আধুনিক মিসাইল সিস্টেম যুক্ত করেছে। ফলে এখনো এগুলো বেশ কার্যকর। বিশেষ করে এর গতি অসাধারণ। ঘন্টায় ২,২০০ কিলোমিটারেরও বেশি স্পিড করতে পারে এটি। রাডার সিস্টেমও শক্তিশালী, যা ২২ কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে সক্ষম। কিন্তু এত সক্ষমতা থাকার পরেও রেজা বুঝতে পারছিলেন না পেছনের এই জেটগুলো কি ধরনের। তার রাডারে সিগন্যাল আসছে কিন্তু অস্পষ্ট, কখনো দেখা যাচ্ছে কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে ওই বিমানগুলো স্টেলথ প্রযুক্তিতে তৈরি। আর স্টেলথ টেকনোলজি মানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এর মানে যারা তার পেছনে আছে তারা অত্যন্ত উন্নত সামরিক শক্তির অধিকারী কোনো দেশের। রেজার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এরা কারা এবং কি চায়? সাধারণত যখন কোনো অজানা বিমান ভুলবশত অন্য দেশের আকাশ সীমায় ঢুকে যায় তখন সেটা দ্রুত ফিরে যায়, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে। তারা শুধু থেমে নেই, বরং তাকে অনুসরণ করছে, যেন ইচ্ছাকৃতভাবে এখানে আছে। রেজা জানতেন যে এই মুহূর্তে তার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের অবস্থান ধরে রাখা। তিনি যদি সরে যান তাহলে এই অজানা জেটগুলো আরও ভেতরে প্রবেশ করতে পারবে, আর সেটা হতে দেওয়া যায় না। ইরানের আকাশ সীমা রক্ষা করা তার দায়িত্ব। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যতক্ষণ না শক্তি বৃদ্ধি আসছে ততক্ষণ তিনি এখানেই থাকবেন, তবে একই সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কন্ট্রোল রুম তাকে জানিয়েছে ২ মিনিটের মধ্যে আরো ২টি যুদ্ধ বিমান পৌঁছাবে। মাত্র ২ মিনিট, কিন্তু রেজার কাছে মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড গুনছিলেন তিনি। এর মধ্যে তিনি বারবার উচ্চতা পরিবর্তন করছিলেন। কখনো ১০০০ ফুট উপরে উঠছিলেন, কখনো ২,০০০ ফুট নিচে নামছিলেন। এটা একটা কৌশল, যেন শত্রু তাকে সহজে টার্গেট করতে না পারে। কিন্তু অবাক করা বিষয় হলো ওই অজানা জেটগুলো তার সাথে সাথে উঠছে নামছে। তারা যেন ছায়ার মতো লেগে রয়েছে, নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলছে। এত নিখুঁতভাবে ফরমেশন ধরে রাখা সহজ কাজ নয়। রেজা বুঝতে পারলেন যে ওই পাইলটরা অসম্ভব দক্ষ। তারা শুধু প্রযুক্তির উপর নির্ভর করছে না, বরং তাদের উড়ানের দক্ষতাও অসাধারণ। এই উপলব্ধি তাকে আরো সতর্ক করে তুলল। তিনি জানতেন এখন প্রতিটি চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ভুল এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। হাত দিয়ে ঘাম মুছলেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন। বছরের পর বছর প্রশিক্ষণ এই মুহূর্তে কাজে লাগছে। অবশেষে ২ মিনিট পেরিয়ে গেল। দূর আকাশে দুটো ছোট বিন্দু দেখা গেল, যেগুলো দ্রুত এগিয়ে আসছে। MiG-29, রাশিয়ার তৈরি মারাত্মক যুদ্ধ বিমান, ইরানের বিমান বাহিনীর গর্ব। অসম্ভব চালিত এবং শক্তিশালী। বিশেষভাবে কাছাকাছি আকাশ যুদ্ধের জন্য ডিজাইন করা এই বিমান। এগুলো খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে, টাইট কার্ভে ঘুরতে পারে, আর এই বৈশিষ্ট্যের কারণে একে আকাশের শিকারী বলা হয়। ক্যাপ্টেন আলিয়া সগর এবং ক্যাপ্টেন আমির দুজনেই অভিজ্ঞ পাইলট। তারা দ্রুত রেজার সাথে যোগাযোগ করলেন রেডিওতে, পরিস্থিতি বুঝে নিলেন। তারপর একটা ফরমেশনে দাঁড়ালেন। রেজা মাঝখানে আর দুই পাশে 2টি মেঘ। এটা একটা শক্তিশালী প্রদর্শন। ইরান জানাতে চাইছে যে তারা প্রস্তুত।
3টি ইরানি বিমান এখন দুটো অজানা জেটের মুখোমুখি। এবার কন্ট্রোল রুম থেকে নির্দেশ এলো সতর্ক করার জন্য। রেডিওতে স্পষ্ট ভাষায় বার্তা পাঠানো হলো, ইংরেজিতে এবং ফার্সিতে। বলা হলো, আপনারা ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছেন, 2 মিনিটের মধ্যে এলাকা ত্যাগ করুন, নয়তো ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনো সাড়া এলো না। এই জেটগুলো যেন কিছুই শুনতে পাচ্ছে না। তারা একইভাবে উড়তে থাকলো। এই নীরবতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলল। পাইলটরা বুঝতে পারলেন বিষয়টা গুরুতর হয়ে যাচ্ছে। ওই জেটগুলোর চলাফেরার ধরন এবং রাডারে ধরা না পড়ার বৈশিষ্ট্য দেখে ধারণা করা হচ্ছিল এগুলো F-22 র্যাপটর হতে পারে। এই বিমান পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি। স্টেলথ টেকনোলজিতে তৈরি, যা সাধারণ রাডারে ধরা পড়ে না। অসাধারণ গতি এবং চালিততা রয়েছে এর। আর যদি সত্যি এগুলো র্যাপটর হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয়। কোনো শক্তিশালী দেশ ইচ্ছাকৃতভাবে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। হয়তো পরীক্ষা করছে ইরানের প্রতিক্রিয়া কেমন হয়, হয়তো দেখতে চাইছে ইরানের বিমান প্রতিরক্ষা কতটা শক্তিশালী। এই ধরনের গোয়েন্দা মিশন নতুন কিছু নয়। শীতল যুদ্ধের সময় থেকে এমন হতো। বড় শক্তিগুলো একে অপরের সীমানায় ঢুকে পরীক্ষা করত। তবে এখন প্রযুক্তি উন্নত হওয়ায় এগুলো আরো জটিল হয়ে গেছে। কন্ট্রোল রুমে তখন উত্তেজনা চরমে। সিনিয়র কমান্ডাররা জড়ো হয়েছেন। তারা জানেন পরবর্তী সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি আক্রমণাত্মক হলে আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারে। আবার খুব দুর্বল প্রতিক্রিয়া দেখালেও সমস্যা। ইরানকে দুর্বল ভাবা হবে। তারা একটা মধ্যপন্থা খুঁজছিলেন। এমন কিছু করতে হবে যা স্পষ্ট বার্তা দেবে, কিন্তু পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবে না। দীর্ঘ আলোচনার পর একটা সিদ্ধান্ত নেওয়া হলো। ক্যাপ্টেন আলী আসগরকে নির্দেশ দেওয়া হলো একটা ওয়ার্নিং শট নেওয়ার জন্য। মানে একটা এয়ার টু এয়ার মিসাইল ছুটতে হবে, কিন্তু সেটা সরাসরি টার্গেট আঘাত করার জন্য নয়, বরং সতর্ক করার জন্য। এটা একটা আন্তর্জাতিকভাবে গৃহীত কৌশল। যখন সব ধরনের যোগাযোগ ব্যর্থ হয়, তখন এমন ওয়ার্নিং শট দেওয়া হয়। ক্যাপ্টেন আলী আসগর নির্দেশ পেয়ে তার অস্ত্র ব্যবস্থা সক্রিয় করলেন, মিসাইল লক করলেন। তার সামনের ডিসপ্লেতে লাল সংকেত জ্বলে উঠল, টার্গেট লকড। তিনি গভীর শ্বাস নিলেন একবার, তারপর ট্রিগার চাপলেন। মিসাইল বের হয়ে গেল ধোঁয়ার লেজ ফেলে। প্রচন্ড শব্দ হলো। মিসাইলটি ছুটে গেল অজানা জেটগুলোর দিকে। রেজা দেখলেন পুরো দৃশ্যটা। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এই প্রথমবারের মতো তিনি বুঝলেন পরিস্থিতি কতটা গুরুতর। মিসাইলটি এমন ভাবে ছোড়া হয়েছিল যে এটা ওই জেটগুলোর খুব কাছ দিয়ে যাবে, কিন্তু আঘাত করবে না। একটা চূড়ান্ত সতর্ক বার্তা। এবং ঠিক এই মুহূর্তেই পুরো পরিস্থিতি পাল্টে গেল, যেন কোনো সুইচ টিপে দেওয়া হয়েছে। ওই অজানা জেটগুলো হঠাৎ করে তাদের গতিপথ বদলালো, তীব্র গতিতে ব্যাক টার্ন নিল। এত দ্রুত, এত নিখুঁতভাবে যে 3 জন ইরানি পাইলটই অবাক হয়ে গেলেন। তারপর তারা ফুল থ্রটলে চলে গেলেন। মুহূর্তের মধ্যে দূরে সরে গেল। ইরানের আকাশ সীমা ছেড়ে আন্তর্জাতিক এলাকায় ঢুকে পড়ল। ইরানি বিমানগুলো সীমানায় থামলো। তারা দেখলো ওই রহস্যময় জেটগুলো দূরে মিলিয়ে যাচ্ছে। যেমন অপ্রত্যাশিতভাবে এসেছিল, তেমনি চলে গেল। কন্ট্রোল রুমে স্বস্তির নিঃশ্বাস পড়ল। একটা বড় সংঘর্ষ এড়ানো গেছে। কিন্তু প্রশ্ন থেকে গেল, এই জেটগুলো কোন দেশের ছিল? বিশ্লেষকরা মনে করছেন এগুলো সম্ভবত আমেরিকার F-22 র্যাপটর ছিল। যদি তাই হয়, তাহলে এটা স্পষ্ট যে আমেরিকা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছিল। দেখতে চাইছিল কত দ্রুত ইরান সাড়া দেয়, পাইলটদের দক্ষতা কেমন, অস্ত্র ব্যবস্থা কতটা কার্যকর। এই তথ্যগুলো ভবিষ্যতে কাজে লাগবে। এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইরান দেখিয়েছে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ স্বীকার করেনি যে ওই বিমান তাদের ছিল। এই নীরবতাই হয়তো সবচেয়ে বড় উত্তর।